হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে শনিবার। আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 6:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আগের দিন তোমাদের জানিয়েছিলাম না, রাত্রির থেকে শরীরটা কিন্তু বেশ খারাপ করেছিল। প্রথমের দিকে গলাটা ব্যথা করছিল, তারপরে জানো তো ভোরের দিকে বেশ ভালো জ্বর এসেছিল। রাত্রে যদিও বা আমি প্যারাসিটামল খেয়ে শুয়েছি, কিন্তু কোনো রকমের কাজ হয়নি। সেই কারণে না সকালে আর মাথা তুলতে পারছিলাম না, এতটা পরিমাণে শরীর খারাপ। কিন্তু সংসারের কাজগুলো তো করতেই হবে। হাজব্যান্ড বলল, তোমার আর এগুলো কিছু করতে হবে না, যে এগুলো না আমি যদি না করি তাহলে কে করবে বলো তো। সে কারণে আস্তে আস্তে আমি সমস্ত সংসারের বাসি যে কাজগুলো থাকে সেগুলোকে এখন এক এক করে গুছিয়ে নিচ্ছি। তার মধ্যে আজকে শনিবার মানেই আমাদের নিরামিষের দিন। আমাকে কিন্তু রান্নাঘরটাও এক্সট্রা করে পরিষ্কার করতে হয়। তো ওইদিকে রান্নাঘরটা পরিষ্কার করে এখন ঘরদোরটা ঝাঁট দিয়ে উঠোনটা ঝাঁট দিয়ে নেবো। আসলে কি জানো তো, আমাদের মতন যাদের একা সংসার, মানে সংসারের একাকেই সমস্তটা সামলাতে হয়, তাদের ক্ষেত্রে এরকম হঠাৎ করে শরীর খারাপ হলে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হয়। তবে কি বলো তো, আমার একটা এখন সুবিধা হয়েছে, দুষ্টু চলে এসছে। আমার হাজবেন্ড তো ভীষণভাবে সাপোর্টিভ, আগাগোড়াই ও কিন্তু আমাকে ভীষণ সাপোর্ট করে প্রতিটা কাজে। আর এই যে শরীর খারাপ হলে ও কিন্তু এমন অনেক কাজ আছে যেগুলো ও আমার হাতে হাত লাগায়। তবে এখন দুষ্টু আসাতে আমার আরও একটু সুবিধে হয়েছে। যেমন ধরো, আজকে বিকেলের পর থেকে আমি আর মাথা তুলে দাঁড়াতে পারছিলাম না, এতটাই পরিমাণে আমার শরীর খারাপ ছিল। আর হাজবেন্ড তো অফিসে বেরিয়ে গেছিলো, কিন্তু ও যখন ফেরে সেই টাইমে আমি পুজোটা দিয়ে দিয়েছি, দুষ্টু আজকে চা বানিয়ে দিয়েছে। এরকম ছোটোখাটো অনেক কাজ আছে যেগুলো ও কিন্তু আমার এই শরীর খারাপের মুহূর্তে করে দিচ্ছে। আমরা তো মানুষের থেকে অনেক বড় হেল্প কিছু চাই না, কিন্তু এই ছোটোখাটো কাজগুলো করেই যদি আমি একটু রেহাই পাই, সেটা কিন্তু আমার শরীরের জন্য অনেকটাই বেটার। আর আমার হাজব্যান্ড তো করতেই পারে, কিন্তু একটা মানুষ অফিস থেকে ফিরে এসে আবার হাত পুড়িয়ে রান্নাঘরে চা করবে, সেই জিনিসটা দেখতেও বড় খারাপ লাগে। তো এইভাবে কিন্তু আজকে সারাটা দিন আমি কাটিয়েছি বলতে পারো। শরীরটা ভীষণভাবে এখনও পর্যন্ত খারাপ, তোমরা আমার গলা শুনেই বুঝতে পারছো। আমাকে মিলন সাথী মল্লিক দি কমেন্ট করেছে। সে লিখেছে, আগের দিনের ভিডিওটা আজ এই মুহূর্তে দেখলাম আর জানতে পারলাম তোমার শরীর খারাপ। রাধা মাধবের কৃপায় তুমি সুস্থ হয়ে যাবে। নিশ্চয়ই দিদি, রাধা মাধবের কৃপায় আশা করছি সুস্থ হয়ে যাব। জানো তো, আমার সাথে আমার হাজব্যান্ডেরও না কাল রাত থেকে আবার ভীষণভাবে জ্বর এসছে। তো বাড়িতে না এরকম অসুস্থ মানুষ পরপর থেকে গেলে খুব খারাপ লাগে, কে কাকে দেখবে এরকম একটা ব্যাপার হয়ে যায়। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু ওদিকে সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। আর এদিকে স্নান করে স্নানের সময় যে জামা কাপড়গুলো থাকে সেগুলোকে মেলে দিয়েছি। আর এখন পুজোটা সেরে নিচ্ছি। এই কাজগুলো যে করছি, সত্যি আমার ভীষণ কষ্ট হচ্ছে। গা হাত পা এতটা যন্ত্রণা করছে, সে কি আর বলবো। কিন্তু পুজো না দেওয়া পর্যন্ত আমি তো আর চা বিস্কুট খাই না। পুজোটা দিয়ে চা বিস্কুট খেয়ে আমি আবার একটা প্যারাসিটামল খাবো। আর তারপরেই বাকি সংসারের কাজগুলো সেরে নেবো। আর এইদিকে দেখো, আমার গোপু সোনাদের আর সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে খেতেও দিয়ে দিয়েছি। আর এই যে এখন পুজোটাও আমি সেরে নিচ্ছি। আমাকে অনুপমা মিত্রদি কমেন্ট করেছে। সে লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, যা গরম পড়েছে খুব সাবধানে থাকবেন। চেষ্টা তো করি যতটা নিজেকে সাবধান রাখা যায়, কারণ আমি জানি আমার সংসারে আমি অসুস্থ হয়ে গেলে আমার সংসারটা কিন্তু থেমে তো থাকবে না, কিন্তু আমি যেভাবে চালাবো সেটা চলবে না। কিন্তু কি বলতো, মাঝে মধ্যে শরীরের এমন একটা কন্ডিশন হয়ে যায়, সেটা তো আমাদের কারোর হাতেই থাকে না। আর সত্যি গরমটা ভীষণভাবে পড়েছে। আমার হয়তো এই গরমের থেকেই ঠান্ডাটা লেগেছে, আর আমার হাজবেন্ডের আমার ছোঁয়াছুঁই লেগেছে। আর দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু ওইদিকে পুজোটা হয়ে গেছে। তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে তো বললামই, আজকে শনিবার বলে রান্নাঘরে আমি সমস্ত কিন্তু মাজা ধোয়া করে নিই স্নানের আগে। আর সেই যেগুলো মেজেছিলাম সেগুলোকে আবার লাগিয়ে নিয়ে এদিকে চাটা বসিয়ে দিলাম। আর চাটা হতে হতে আমি এদিকে না ভাতের চালটাও বসিয়ে দিয়েছি, কারণ হাজব্যান্ড যাবে অফিসে, রান্নাটাও তাড়াতাড়ি সময়ের মধ্যে আমাকে গুছিয়ে নিতে হবে, তো সেই জন্য। আমাকে সাথী কমেন্ট করেছো। সে লিখেছো, দিদি ভাই তুমি যে কাচের কন্টেনারগুলো ব্যবহার করো, ভয় পাও না?
তাড়াহুড়োতে হাত থেকে যদি পড়ে ভেঙে যায়। আসলে কি বলতো সাথী, প্রথমে যখন কন্টেনারগুলো কিনেছিলাম আমার ভীষণ ভয় লাগতো, আর এখনও ভয় লাগে না বলবো না, তবে আমি চেষ্টা করি সমস্ত কাজই খুব সাবধানতার সাথে করে নেওয়ার। আর এই সাবধানতাকে উপেক্ষা করেই কিন্তু জানো তো আমার এই যে ছোট যে কন্টেনারগুলো আছে তার একটা ঢাকনি পড়ে ভেঙে গেছিলো। সেইবারে যে আমার এতটা কষ্ট হয়েছে কি আর বলবো। সেই কন্টেনারটা তোমরা দেখতে পাবে, দেখবে আমার ওই যেই নুনের কৌটোটা রয়েছে সেখানে একটা মানি প্ল্যান্ট রয়েছে, ওটা ওই মানে কৌটোটার মধ্যেই রয়েছে। তো তারপর থেকে সাবধানতার পরিমাণটা বলতে পারো অনেকটাই বেশি। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, সাথে এইদিকে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর তোমরা দেখতেই পাও আমি যখনই কিছু সিদ্ধ করি সেটা কিন্তু বেশিরভাগ সময়ই আমি প্রেশার কুকারেই সিদ্ধ করি। এতে করে জানো তো গ্যাস খরচাটা অনেকটা কম হয়। আমরা যদি সংসারে একটু যদি বুদ্ধি করে চালাতে পারি সব কিছু, সেক্ষেত্রে কিন্তু আমরা সংসার থেকে অনেকটা পরিমাণে সাশ্রয় করতে পারবো। যেমন ধরো গ্যাস, আমি কিন্তু দেখবে যখন ভাত রান্না করি, ভাত রান্না করার অনেকটা আগেই চালটা ভিজিয়ে রাখি। এতে করে কিন্তু ভাতটাও যেমন অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর ভাতটা সুন্দর হয়, সাথে গ্যাস খরচাটাও অনেকটা কম হয়। তাছাড়া যখন আমি কোনো কিছু ডাল বা ডিম অথবা আলু যখন এরকম ধরনের কিছু সিদ্ধ করি, সেক্ষেত্রেও কিন্তু আমি প্রেশার কুকার ইউজ করি। এছাড়াও তোমরা দেখতে পাবে আমি যখনই কোনো সবজি বা মাছ ধরনের জাতীয় কিছু রান্না করি, সেক্ষেত্রে কিন্তু আমি ঢাকা চাপা দিয়েই রান্না করি। যেমন ধরো আজকে চিচিঙ্গার আলুটা রান্না করছি, মানে পোস্তটা, সেক্ষেত্রে কিন্তু আমি ঢাকা চাপা দিয়েই রান্না করছি। এতে করে কি হয়, চিচিঙ্গা আলুটা খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় আর গ্যাস খরচাটাও অনেকটা পরিমাণে কম হয়। আর আমি কিন্তু এইভাবেই রান্নাবান্নাগুলো করে নিই বলে আমার কিন্তু গ্যাসটা প্রায় 1.5 থেকে 1.25 মাস মতন গ্যাস চলে। সেক্ষেত্রে দেখবে আমাদের প্রতি মাসের যে গ্যাস খরচাটা থাকে সেটা অনেকটা সাশ্রয় করা যায়। আমার তো এমনই হয় যে দুটো গ্যাসে কিন্তু আমার 3 মাস চলে যায়। সেক্ষেত্রে দেখা যায় আমরা প্রতি মাসে গ্যাসের জন্য যে অ্যামাউন্টটা রাখি সেটা কিন্তু আমাদের একটা সেভিংস হয়ে যায়। তো আমি কিন্তু গ্যাস খরচাটা এইভাবেই করি। আমি তোমাদের সবসময় একটাই কথা বলি, আমাদের প্রতিটা গৃহিণীদের সংসারের কাজকর্ম ধরন কিন্তু আলাদা রকমের হয়। কিন্তু এই যে ছোট ছোট কিছু টিপস, ছোট ছোট কিছু বুদ্ধি অ্যাপ্লাই করে যদি আমরা সংসারটা করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা সংসারে অনেকটাই সঞ্চয় করতে পারবো। তো যাই হোক, তোমাদের সাথে অনেকগুলো টিপস আমি শেয়ার করে ফেললাম। জানি না কার কতটা হেল্প হবে, কারণ আমার থেকেও অনেক দিদিরা আছো যারা আমার থেকে বেশি এক্সপিরিয়েন্স নিয়ে সংসার করছো বা অনেক বছর ধরে সংসার করছো, তাদের কাছে এগুলো হয়তো জানারই বিষয়। কিন্তু এমনও অনেকেও আছে যাদের কিন্তু এগুলো জানার বিষয় না, অথবা আমি যেইভাবে সংসারটাকে চালাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো যদি কারোর কোনো হেল্প হয় অবশ্যই তোমরা আমাকে জানিও। আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে ওই ধরো 9টা থেকে 9টা 15 নাগাদ। রান্না সেরে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, আর এই সুযোগে আমি এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। তবে ইচ্ছে আছে হাজব্যান্ড বেরোনোর আগে কিন্তু আমার যে বাসি ঘরটা রয়েছে, মানে ঘর বারান্দা তো একদম ছাড়া পোছা, কিন্তু বিছানাটা তোলা হয়নি। আমি চেষ্টা করি বাড়ির লোকজন বাইরে যাওয়ার আগে, অন্তত যারা বাড়ি থেকে বাইরে কাজের উদ্দেশ্যে বেরোয় তারা যাওয়ার আগে বাসি ঘর বারান্দা যেন না দেখে যায়, আর সাথে বাসি বিছানা। তো দুষ্টু ওদের বললাম, তোরা উঠেছিস যখন তোরা হরলিক্সটা খেতে থাক, আমি এইদিকে রান্নাঘর পরিষ্কার করে সোজা চলে যাব ঘরটা পরিষ্কার করে নিতে। আর এইদিকে দেখো, যেহেতু সকালে একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম, শরীরটা এখন একটু ভালো লাগছে, যার জন্য কাজগুলো একটার পর একটা গুছিয়ে নিচ্ছি। আর আমি চেষ্টা করি সব সময় একটা কাজ শেষ করার পরে আর একটা কাজ ধরার। যদি একসাথেই দুটো কাজ ধরতে যাই, যেমন ধরো বিছানা তুলতে গেলে এখন ঘরের অনেকগুলো কাজ পড়ে যাবে, সেই জন্য রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে তারপরেই কিন্তু যাব ঘরের কাজগুলো সেরে নিতে। আর রান্নার সময় যে বাসনগুলো থাকে সেগুলোকে মেজে নিলাম, আর তারপরে যেই ন্যাকড়াগুলো দিয়ে আমি রান্নার কাজ করি সেগুলোকেও একটু ভালো করে ধুয়ে এই জানলাটায় মেলে দিই। আসলে কি বলতো, আমাদের পিছনের দিকে না একটা বিশাল বড় বিল রয়েছে, তো এই জানলাটা দিয়ে না ভীষণ সুন্দর হাওয়া দেয়। এই যে ন্যাকড়াটা মেলে দিলাম, এইটা শুকোতে 5 মিনিটও সময় লাগবে না, এর জন্য আমাকে আর রোদে মেলতে হয় না। এই জানলাটায় মেলে দিলে খুব সুন্দরভাবে এই রান্নার যে ন্যাকড়াগুলো থাকে সেগুলো শুকিয়ে যায়। আর রান্নাঘরটা মুছে নিয়েছি,
এখন রান্নাঘরের সমস্ত কাজ শেষ, চলে এসেছি সোজা ঘরে ঘরটা পরিষ্কার করে নিতে। আর ওইদিকে হাজব্যান্ড রেডি হচ্ছে। বললাম না, মানে একটা টার্গেট নিয়ে এক একটা কাজ করতে হয়। ওদিকে হাজব্যান্ড বেরোনোর আগে আমি এই ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমার মা একটা কথা বলতো, জানো তো, বলতো কি, আচারে বিচারেই লক্ষ্মী। তো চেষ্টা করি সংসারের আচার বিচারগুলোকে এইভাবেই মেনে চলার। তাছাড়াও কিছু কিছু নিয়ম কারণ যেগুলোতে কিন্তু আমাদের ঘরে সবসময় লক্ষ্মীশ্রী বজায় থাকে। আর এটা সবসময় আমি জানতাম যে বাসি ঘরে কখনোই একটা ছেলেকে বাইরে যেতে দিতে নেই। তো সেই কারণে চেষ্টা করি যত তাড়াতাড়ি সমস্ত এই বাসি কাজকর্মগুলো সেরে নেওয়ার। আর কি বলতো, হাজবেন্ড বেরিয়ে গেলেই তো আমি অনেকটা রিল্যাক্স হয়ে যাই কাজগুলোর হাত থেকে। তো এই ঘরটা তো গুছিয়ে নিয়েছি, আর ওই ঘরটা তো আমাদের বাসি হয় না, কারণ এই ঘরে তো আর আমরা কেউ শুই না। এই ঘরটা ওই একটু আধটু বসার জন্য। আর এখন যা গরম পড়েছে, তোমাদের আগের দিনই বললাম, এই ঘরটা সেরকমভাবে ব্যবহারই করা হয় না। ইতিমধ্যে হাজবেন্ড কিন্তু বেরিয়ে গেছে অফিসে, আর তারপরে এই ঘরটা গুছিয়ে নিচ্ছি, সাথে এই ঘরে যে ওই সোফাতে জামা কাপড়গুলো আছে সেগুলোকে গুছিয়ে নিব। তাহলে চলো এই কাজগুলো সারতে সারতে আজকের আমার সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। পিয়ালি, শ্যামলী বক্সি, সোমা গাঙ্গুলি, রাজা বাবু, সাথী মণ্ডল, সোমা দেবনাথ, নবিতা আরভি, রিয়া অধিকারী, অনুপমা মিত্র, রিয়েল ব্লগার এপি, রত্নার লাইফস্টাইল, মং বিশ্ব, মিলন সাথী মল্লিক, স্মাইলি দীপা, সায়ন্তিকা বর্মন, বিশ্বরূপ দাস, রাজিয়া খান, মৌ লাইফস্টাইল। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তোমরা এইভাবে আমার চলার পথে সবসময় পাশে থেকো। আর কথা বলতে বলতে এদিকে সোফাটা কিন্তু আমার খুব ভালোভাবে গোছানো হয়ে গেছে, আর এই যে সোফাতে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোও গুছিয়ে নিয়েছি। বন্ধুরা, যেমনটা দেখতে পেলে আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে। ওইদিকে ঘড়িতে বাজে এখন 10টা, তার মধ্যে সমস্ত কাজ বাজ কমপ্লিট। হাজব্যান্ডও বেরিয়ে গেছে, আর এবারে একটু রেস্ট নেব, কারণ শরীরটা সকাল থেকে ভীষণ খারাপ। কালকে রাত্রির থেকে ভীষণ ঠান্ডা লেগেছে, গলা শুনেই বুঝতে পারছো। ভিতরে ভিতরে জ্বর, বাইরে টেম্পারেচার নেই, কিন্তু ভিতরে ভিতরে জ্বর আছে প্রচুর। ওষুধ খেয়েছি, এখনও মনে হচ্ছে শরীরের মধ্যে কীরকম অস্বস্তি লাগছে। তো এখন একটু রেস্ট নেব, তারপরে টুকটাক তো আর সেরকম কোনো কাজ নেই, আপার দুপুরের খাওয়া দাওয়া। তো বন্ধুরা, বাকি ব্লগটুকু তোমরা দেখতে থাকো। তো কাজ সেরে আমি এক বোতল ওয়ারেসের জল করে নিয়েছিলাম। ওই যে তোমরা জানোই তো আমার একটু শরীরের উইকনেস রয়েছে, মানে আমার প্রেশারটা ভীষণভাবে লো। তো ওইদিকে একটু আমি ওয়ারেসের জল করে, এইদিকে না আমাদের এখানে একটা জায়গায় তেজপাতা গাছ আছে, তো সেই গাছটা ঝাড়া দিয়েছিল, আর আমার জন্য একজন এনে দিয়েছে এতগুলো তেজপাতা। তো এই ডাঁটগুলো ছাড়িয়ে আমি একটু রোদ্রে দিয়ে নিলাম। আর ইতিমধ্যে জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে, সেগুলোকে তুলে আনছি। আমাকে কালকে রাজিয়া কমেন্ট করেছে, সে লিখেছে, খুব ভালো লাগলো দিদিভাই তোমার ভিডিও, আমার পাশে একটু থেকো দিদিভাই। আমি কিন্তু সবার ভিডিওই কম বেশি দেখি, আমি যতটা সময় পাই তার মধ্যে। কিন্তু রাজিয়া, তোমাকে আমি একটা কথা বলতে চাই, তোমার হয়তো এটা নতুন চ্যানেল, তো তুমি যে সবাইকে এইভাবে কমেন্ট করছো তাতে কিন্তু আমার কোনো প্রবলেম নেই, তোমার চ্যানেলের ক্ষতি হবে। এইভাবে কিন্তু সাবস্ক্রাইবার বা ভিডিওর ভিউজ কখনোই বাড়াতে পারবে না। তুমি নিজে মন দিয়ে কাজ করো, দেখবে তোমার ভিডিও একটা সময় দাঁড়িয়ে এমনি ইউটিউব রেকমেন্ড করবে। ইউটিউব ছাড়া কিন্তু আমরা কেউ কারোর ভিডিও দেখে আমরা কিন্তু কারোর ভিডিও ভাইরাল করতে পারি না। তোমাকে এইটুখানি আমার বলার, শুধু কাজের ওপর ফোকাস দাও, মন দিয়ে কাজ করো, আর চ্যানেলটা কিভাবে এসইও করবে বা ভিডিও কিভাবে এসইও করে ছাড়বে সেগুলো একটু টেক চ্যানেল ফলো করে দেখো, তাতে কিন্তু ভিডিওর ভিউজ পাবে। আর তুমি যে এই কদিনে ভিউজের আশা করছো সেটা কিন্তু একদমই ঠিক নয়, কারণ আমি যখন ভিডিও প্রথম ছাড়ি, আমার মনে আছে আমার 15-16টার ওপরে ভিডিও ছাড়ার পরে কিন্তু আমার ভিডিও একটা গিয়ে 1K-র ওপর ভিউজ হয়েছিল। তো কাজ করতে হবে, কাজ না করলে কখনোই আমরা ফলের আশা করতে পারি না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তার মধ্যে কিন্তু সমস্ত জামা কাপড় গুছিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর তারপরে দুপুরের খাওয়াটা সেরে নিয়েছিলাম। আর এখন এই সময়টা হচ্ছে বিকালবেলা। ওইদিকে ঘর বারান্দায় ঝাড় দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। ওই যে সকালে যেই ন্যাকড়াগুলো ধুয়েছিলাম সেগুলো তুলে ভাঁজ করে নিলাম, আর এইদিকে রান্নার যে বাসনগুলো ছিল সেগুলোকেও গুছিয়ে নিচ্ছি। এই সময় শরীরটা কিন্তু ভীষণই খারাপ ছিল, তবুও কি বলতো, কাজগুলো তো করতে হবে। দুষ্টুকে বলেছিলাম তুই সন্ধেটা দিয়ে দে, আমি এদিকে চাটা করছি। ও বলল তুই সন্ধেটা দে, আমি চা করছি। তো ও ওদিকে চাটা করার আগে আমার কিছু কন্টেনারের মশলাগুলো না খালি হয়ে গেছিলো, সেগুলোকে একটু রিফিল করে নিচ্ছি।
আর রিফিলের সময় দেখবে অনেক গুঁড়ো মশলা এদিক ওদিক পড়ে থাকে, সেই জন্য কিন্তু কন্টেনারগুলোকে আরও ভালো করে একটু মুছে রাখছি। আসলে এই কন্টেনার বা রান্নাঘরের প্রতিটা কোণা প্রতিটা জিনিস কিন্তু আমি আমার অনেকটা আশা ভালোবাসা স্বপ্ন দিয়ে গড়েছি। তো এগুলো আমার ভীষণ মানে কাছের জিনিস, এগুলো যদি একটাও ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় আমার না বুকের ভেতরটা ফেটে যায়, এরকম একটা ব্যাপার। আর তারপরে সেগুলো জায়গা মতন রেখে দিয়েছি আর এইদিকে দুষ্টু চাও বানিয়ে দিয়েছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই।